এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আত্মিক বিবরণী অধ্যায় হতে রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। রাজশাহী বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি হচ্ছে, মেসার্স জোনাকি ট্রেডার্সের রেওয়া মিলটি নিম্নরূপ। মেসার্স জোনাকি ট্রেডার্স রেওয়া মিল 30 জুন 2021। রেওয়া মিলের হিসাবগুলো হচ্ছে মূলধন, উত্তোলন, নগদ ও ব্যাংক জমা, প্রারম্ভিক মজুত পণ্য, ব্যাংক ঋণ, 10% বিনিয়োগ, ক্রয় 15% ব্যাট সহ, বিক্রয় 15% ব্যাট সহ, বেতন, মজুরি, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ব্যাট চলতি হিসাব এবং এরপরে হচ্ছে স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগের সুদ। ডেবিট পাশের যোগফল হয় 19,63,000 টাকা, ক্রেডিট পাশের যোগফল হয় 19,63,000 টাকা। এই রেওয়া মিলটির পাশাপাশি আরো 4টি সমন্বয় এখানে রয়েছে। 1 নম্বর সমন্বয়টি হচ্ছে বেতন 10,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। 2 নম্বর সমন্বয়ে রয়েছে সমাপনী মজুত পণ্য 1,50,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। আর 3 নম্বর সমন্বয়টি হচ্ছে অনাদায়ী পাওনা হিসেবে 2,000 টাকা অবলোকন করো। এবং 4 নম্বর সমন্বয়টি হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর 7.5% হারে অবচয় ধার্য করো। ক, খ, গ 3টি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তাহলে একটি ব্যাট চলতি হিসাব প্রস্তুত করতে হবে। ব্যাট চলতি হিসাবের একটি খতিয়ান তৈরি করে দিতে হবে। এক্ষেত্রে যে রেওয়া মিলটি দেওয়া ছিল সেই রেওয়া মিলে ব্যাট চলতি হিসাবের ব্যালেন্স রয়েছে সেটি বসিয়ে ব্যাট চলতি হিসাবটি প্রস্তুত করতে হবে। আর খ নম্বরের কাজটি হচ্ছে মেসার্স জোনাকি ট্রেডার্সের আয় বিবরণী তৈরি করো। এক্ষেত্রে একটি বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে, অর্থাৎ নেট মুনাফা বা ক্ষতি কি হয় সেটি নির্ণয় করতে হবে। আর ঘ নম্বর কাজটি হচ্ছে 30/6/2021 তারিখে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করো। এক্ষেত্রে পুরো আর্থিক অবস্থার বিবরণী করার দরকার নাই, শুধুমাত্র 30/6/2021 তারিখে অর্থাৎ হিসাব বছর শেষ তারিখে চলতি সম্পদের পরিমাণ এবং চলতি দায়ের পরিমাণ এই দুইটি টাকা বের করলে হবে। প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে। ক নম্বর কাজটি ছিল ব্যাট চলতি হিসাব প্রস্তুত করা। তাহলে মেসার্স জোনাকি ট্রেডার্স ব্যাট চলতি হিসাব তৈরি করার জন্য চলমান জ্যার চকে একটি খতিয়ানের চক আঁকা হয়েছে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট, ক্রেডিট। এখানে শুরুতে লেখা হয়েছে 2021 জুন 30। এটি হচ্ছে ব্যালেন্স যেটি রেওয়া মিলে রয়েছে ব্যাট চলতি হিসাব বলে, ক্রেডিট পাশে 24,000 টাকা। এটি দিয়ে ব্যাট চলতি হিসাবটি শুরু হলো। এরপরে জুন 30 তারিখ ক্রয় হিসাব। এক্ষেত্রে প্রদত্ত রেওয়া মিলে ক্রয়ের টাকা ছিল 4,72,000 টাকা, আবার এটার সাথে 15% ব্যাট সহ ছিল। তাই এই ক্রয়ের টাকা থেকে ব্যাটের টাকাটা বের করার জন্য 4,72,000 টাকা এটাকে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4,72,000কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে 61,565 টাকা আসবে, সেটি ডেবিট টাকার করে লিখতে হবে। এর আগে তারিখে ক্রেডিট যার 24,000 টাকা ছিল সেটি থেকে ডেবিট টাকা 61,565 টাকা। তাহলে দুইটি সমন্বয় করলে আরো ডেবিট টাকা 37,565 টাকা থাকে। এরপরে একই তারিখ অর্থাৎ জুনের 30 তারিখ বিক্রয় হিসাব। প্রশ্ন বিক্রয় হিসাবে টাকার রেওয়া মিলে 8,20,000 টাকা ছিল এবং এটিও ব্যাট সহ। এখান থেকে ব্যাটের টাকাটা বের করতে হলে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে 1,06,957 টাকা আসে। তাহলে ডেবিট যার ছিল 37,565, আবার ক্রেডিট গুলো টাকা বসলো 1,06,957। এক্ষেত্রে আরো ক্রেডিট যার 69,392 টাকা থাকে। খ নম্বরের কাজটি ছিল মেসার্স জোনাকি ট্রেডার্সের আয় বিবরণী তৈরি করা। এক্ষেত্রে মেসার্স জোনাকি ট্রেডার্সের বিশদ আয় বিবরণী 2021 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য এই শুরু নামে আয় বিবরণীর একটি চক তৈরি করা হয়েছে। এক্ষেত্রে একটি বিবরণের জন্য এবং টাকার ঘর নেওয়া হয়েছে 3টি। এই আয় বিবরণীটি এটি একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী, তাই প্রথমে শুরু করা হয়েছে বিক্রয় দিয়ে। বিক্রয়ের টাকা প্রশ্নে 8,20,000 টাকা আছে রেওয়া মিলে, সেটা থেকে ব্যাট বাদ দিতে হবে। 8,20,000 ভাগ 115 গুণ 15। ব্যাটের টাকা হচ্ছে 1,06,957। 8,20,000 টাকা থেকে 1,06,957 টাকা বাদ গেলে 7,13,043 টাকা আসবে। এই টাকাটি হবে নিট বিক্রয়ের টাকা। এবার এই টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য প্রথমে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য। প্রশ্ন রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্যের টাকা আছে 2,50,000 টাকা। এরপরে লেখা হয়েছে ক্রয়। ক্রয়ের টাকা হচ্ছে 4,72,000, বাদ দেওয়া হয়েছে ব্যাট। তাহলে ব্যাট হচ্ছে 4,72,000 গুণ 15 ভাগ 115, 61,565 টাকা।
4,72,000 টাকা থেকে 61,565 টাকা বাদ দিলে আরও 4,10,435 টাকা থাকে। এরপরে হচ্ছে মজুরি, এই টাকাটাও রয়ে মিলে আছে, এটি 60,000 টাকা। তাহলে 2,50,000 টাকা, 4,10,435 টাকা এবং 60,000 টাকা যোগ করলে 7,20,435 টাকা আসে। এটা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। সমন্বয়ের মধ্যে সমাপনী মজুত পণ্য 1,50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তাহলে 7,20,435 টাকা থেকে 1,50,000 টাকা বাদ গেলে আরও 5,70,435 টাকা আসে। 7,13,043 টাকা থেকে 5,70,435 টাকা বাদ গেলে 1,42,608 টাকা আসবে। এই টাকাটি হচ্ছে মোট মুনাফার টাকা। এবার মোট মুনাফার টাকা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে বেতন 50,000 টাকা আছে রয়ে মিলে, আবার সমন্বয়ে বলা আছে অগ্রিম বেতন হচ্ছে 10,000। তাহলে 50,000 টাকা থেকে 10,000 টাকা বাদ গেলে আরও 40,000 টাকা দ্বিতীয় কলামে যাবে। আবার 3 নম্বর সমন্বয়ে বলা আছে অনাদায়ী পাওনা হিসেবে 2,000 টাকা অবলোকন করা, সেক্ষেত্রে অনাদায়ী পাওনা হিসেবে বসছে 2,000 টাকা। এবং সমন্বয়ের মধ্যে বলা আছে স্থায়ী সম্পত্তির উপর 7.5% হারে অবচয় ধার্য করতে হবে। তাহলে স্থায়ী সম্পত্তির অবচয় হচ্ছে রয়ে মিলে প্রদত্ত স্থায়ী সম্পদ 4,80,000 এবং এটার উপর অবচয়ের হার হচ্ছে 7.5%। তাহলে 4,80,000 টাকার 7.5% হচ্ছে 34,000 টাকা। তাহলে 40,000 টাকা, 2,000 টাকা এবং 36,000 টাকা যোগ করলে টোটাল পরিচালন ব্যয় আসে 78,000 টাকা। 1,42,608 টাকা থেকে 78,000 টাকা বিয়োগ করলে 64,608 টাকা আসে। এটি হচ্ছে পরিচালন মুনাফা। এটার সাথে অন্যান্য আয় থাকলে সেটা যোগ করে অপরিচালন ব্যয় থাকলে সেটা বাদ দিতে হবে। তাহলে এক্ষেত্রে বিনিয়োগের সুদ প্রশ্নে উল্লিখিত আছে, সেটি হচ্ছে রয়ে মিলে 10,000 টাকা। এখানে বিনিয়োগের টাকা ছিল 2 লক্ষ টাকা এবং সেটি হচ্ছে 10% বিনিয়োগ। বিনিয়োগ এবং ঋণের সাথে যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে, শতকরা হার উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে ওই শতকরা হার অনুযায়ী সুদ ধার্য করতে হয়। তাহলে রয়া মিলে বিনিয়োগের সুদ আছে 10,000, কিন্তু রয়া মিলে 10% বিনিয়োগ আছে 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকার উপর 10%-এর এক বছরের সুদ হয় 20,000। সেখান থেকে 10,000 টাকা রয়া মিলে রয়েছে, অর্থাৎ সেটি পাওয়া গেছে। তাহলে আরো 10,000 টাকা বকেয়া আছে, যোগ অনাদায়ী বলে সে 10,000 টাকা যোগ করা হয়েছে। 10,000 টাকার সাথে 10,000 টাকা যোগ করলে 20,000 টাকা হয়। 64,608 টাকার সাথে অন্যান্য হয় 20,000 টাকা যোগ করলে মোট 84,608 টাকা হয়। এই টাকাটি হচ্ছে নিট মুনাফা। এবার গ নম্বর কাজটি সমাধান করা হবে। গ নম্বর কাজটি হচ্ছে 30/6/2021 ইংরেজি তারিখে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করা। তাহলে গ নম্বর সমাধানে এসে লেখা হলো 30/6/2021 তারিখে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয়। প্রথমে চলতি সম্পদ, তার অধীনে লেখা হয়েছে নগদ ও ব্যাংক জমা। তাহলে এই টাকাটি হচ্ছে 1,81,000 টাকা, প্রশ্ন মিলে আছে। এরপরে হচ্ছে বিনিয়োগের অনাদায়ী সুদ, 10% সুদ ধার্য করার পর 20,000 টাকা এসেছিল, 10,000 টাকা পাওয়া গেছে, আর 10,000 টাকা অনাদায়ী রয়েছে, সেটি 10,000 টাকা। এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব 2,60,000 টাকা, প্রশ্ন মিলে আছে, সেটা থেকে অলিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা বাদ যাবে। 2,60,000 টাকা থেকে 2,000 টাকা বাদ গেলে 2,58,000 টাকা। এরপরে অগ্রিম বেতন হচ্ছে 10,000 টাকা, সমাপনী মজুত পণ্য হচ্ছে 1,50,000 টাকা। 1,81,000 টাকা, 10,000 টাকা, 2,58,000 টাকা, 10,000 টাকা এবং 1,50,000 টাকা যোগ করা হলে মোট চলতি সম্পদের পরিমাণ আসে 6,09,000 টাকা। এবার গ নম্বরের আরেকটি কাজ হচ্ছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা। এক্ষেত্রে চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব 3,50,000 টাকা, এটি মিলে আছে। এরপরে হচ্ছে ব্যাট চলতি হিসাব, যেটা আমরা ক নম্বরে প্রস্তুত করেছি। এর ক্রেডিট জের হচ্ছে 69,392 টাকা। এই দুটি হচ্ছে চলতি দায়, দুটি যোগ করলে 4,19,392 টাকা আসে। এটি হচ্ছে মোট চলতি দায়। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।